আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে আমাদের যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি বলো, ইতিহাসের পরিচিতি সম্পর্কে কিন্তু আমরা কিছুটা ধারণা পেয়েছি। ইতিহাসের আসলে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা সম্পর্কে আমরা জেনেছি। যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে দেখতে পাবে, দেখো 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এখান থেকে কিন্তু আসলে আমাদের ইতিহাসের যাত্রা, ইতিহাস কিন্তু এটা কিন্তু আমাদের একটা ইতিহাসের অনেক বড় একটা পাওয়া বলতে পারো, ইতিহাসের বড় একটা অর্জন বলতে পারো। ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস সেগুলো থেকে যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু আমাদের ইতিহাসের ভিতরে আমাদের অনেক লিখিত উপাদানও রয়েছে এবং অলিখিত উপাদানও রয়েছে। লিখিত উপাদানগুলো কি কি বলো? লিখিত উপাদানগুলো হচ্ছে বিভিন্ন সরকারি নথিপত্র, দলিলপত্র সহ বিভিন্ন সাহিত্য কিন্তু ইতিহাসের উপাদান। তারপরে কি হয়েছে যে অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বগুলো কি কি? অলিখিত বিভিন্ন কিন্তু উপাদান রয়েছে আমাদের ইতিহাসে, যেমন এই যেগুলো হচ্ছে কি দেখো, মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি কিন্তু হচ্ছে কি বলো, অলিখিত উপাদান। তারপর আমরা কিন্তু আরও জেনেছি যে বাংলাদেশের ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি নিদর্শন। তারপরে যে আমাদের ইতিহাসের যে একটা রেভুলেশন যে এনেছে সেটা কিন্তু হচ্ছে কয়েকদিন আগে যে সম্প্রতি নরসিংদীর উয়ারি বটেশ্বর প্রত্নতত্ত্ব আবিষ্কার হয়েছে, সেই প্রত্নতত্ত্বটা কিন্তু আমাদের একটা রেভুলেশন নিয়ে এসেছে। আমাদের ইতিহাসে কিন্তু সেটা বলে দিয়েছে যে ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শন প্রমাণ করেছে যে বাংলাদেশ 2500 বছর পূর্বেও নগর সভ্যতার কিন্তু কি ছিল, অস্তিত্ব ছিল। তাহলে 2500 বছর পূর্বেও যদি নগর সভ্যতার অস্তিত্ব থেকে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসের কিন্তু অনেক জিনিস কিন্তু আবার পুনরায় কিন্তু লিপিবদ্ধ করার একটা চান্স এখানে আছে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। আজকে আমরা জানবো ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়, ইতিহাস কত প্রকার আসলে। দেখো, মানব সমাজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে। মানব সভ্যতা যতদূর আগাচ্ছে তত কিন্তু কি হচ্ছে, দেখো, নতুন নতুন বিষয় কিন্তু ইতিহাসের সাথে যোগ হচ্ছে, নতুন নতুন বিষয় কিন্তু ইতিহাস লেখা হচ্ছে। ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। কি হচ্ছে দেখো, ইতিহাসের পরিসরটা কিন্তু আসলে সম্প্রসারিত হচ্ছে। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমানের প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ইতিহাস কিন্তু কি করে দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে অতীতে ধরো একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু ভবিষ্যতের কাছে পৌঁছে দেয় কে বলো? ইতিহাস কিন্তু পৌঁছে দেয় আসলে। তো দেখো, সেক্ষেত্রে ইতিহাসের বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। ইতিহাসকে কিন্তু বিভিন্ন শাখায় আসলে বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষের সমাজ, সভ্যতা ও জীবন ধারা পরস্পর কিন্তু সম্পৃক্ত এবং কি একটার পরিপূরক। দেখো কি হচ্ছে, মানুষ এবং মানুষের সমাজ, তারপর কি সভ্যতা ও জীবনধারা। মানুষের সমাজ, সে সাথে সভ্যতা এবং জীবনধারা, এগুলো কিন্তু কি দেখো, কিন্তু একটার পরিপূরক, একটা না হলে কিন্তু একটা নয়, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। তারপরও পাঠদান, পঠন আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তারপরও দেখো, একটা তো তোমার কি বলে, একটা তো বিভাজন অবশ্যই করা প্রয়োজন। দেখো, পঠন আলোচনা ও গবেষণার কর্মের সুবিধার্থে, আলোচনা করার জন্য এবং গবেষণা করার সুবিধার্থে ইতিহাসকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো, ইতিহাসকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যথা একটা কি ভৌগোলিক অবস্থান গত ও বিষয়বস্তু ইতিহাসগত। ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিন্তু তোমরা জানো যে ভৌগোলিকতার দিক থেকে সেটার অবস্থান এবং কি এবং হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস, বিষয়বস্তু সমস্ত বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে যে ইতিহাসটা হয়, এরকম কিন্তু দুইটা ভাগে কিন্তু ইতিহাসকে আসলে কি করা হয়েছে বলো, ইতিহাসকে আসলে ভাগ করা হয়েছে। তারপর এখন আমরা এক নাম্বারটা জানবো যে ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। দেখো, ভৌগোলিক অবস্থানগত দিক এবং ভৌগোলিক ইতিহাস সেটা কিন্তু এখন আমরা কিভাবে ভাগ করা হয়েছে সেটা জানবো। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে, যে বিষয়টা আসলে ইতিহাসে স্থান পেয়েছে তার কোনো প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। আমাদের আগে জানতে হবে যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, জাতীয় নাকি আন্তর্জাতিক। জাতীয় মানে তো বুঝো যে আমাদের দেশের ভিতরে যেটা, আমাদের ন্যাশনাল যেটা, সেটা হচ্ছে জাতীয়, আর আন্তর্জাতিক হচ্ছে পুরো পৃথিবীতে যেটা, পৃথিবী জুড়ে যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এটাকে কিন্তু ভৌগোলিক অবস্থান বলে, যে আমাদের দেশে জাতীয় নাকি আন্তর্জাতিক। এভাবে কিন্তু ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আবার কি করা হয়, ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়। দেখো সেই ভাগগুলো কি কি।
স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, একটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, অঞ্চল ভিত্তিক বা স্থান ভিত্তিক যে ইতিহাস সেটাকে বলা হয় স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস। তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কি জাতীয় ইতিহাস। জাতীয় ইতিহাস আমরা ইতিমধ্যেই বুঝলাম যে ন্যাশনাল ইতিহাস, আমাদের দেশীয় যে ইতিহাসটা সেটাকে কিন্তু জাতীয় ইতিহাস বলে, আমাদের জাতির যে ইতিহাস। তারপর হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস। আন্তর্জাতিক ইতিহাস হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইতিহাস, পুরো বিশ্বে মহাবিশ্ব নিয়ে যে ইতিহাসটা সেই ইতিহাসটা কিন্তু আন্তর্জাতিক ইতিহাস। এখন আমরা জানবো বিষয়বস্তুগত ইতিহাস, বিষয়বস্তুর ভিত্তিতে আসলে ইতিহাস কেমন সেটা কিন্তু এখন আমরা জানবো। দেখো, কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে, কোনো একটা বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়, আসলে ধরো যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা ইতিহাস রচিত হতে পারে। তো কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আসলে যে ইতিহাস রচিত হয় তাকে কিন্তু বিষয়বস্তুগত ইতিহাস আসলে বলা হয়। ইতিহাসের বিষয়বস্তু পরিসর বা ব্যাপক, ইতিহাসের যে বিষয়বস্তুটা আছে সেটা কিন্তু ব্যাপক পরিসর, পরিসর বা ব্যাপক মানে কি অনেক বড়। তবু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়। এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। ধরো প্রথমটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, এগুলো কিন্তু একটা বিষয়বস্তু, যেমন রাজনীতি নিয়ে, সংস্কৃতি নিয়ে এরকম কিন্তু আলাদা আলাদা বিভাগ করা হয়। দেখো রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক মানে পুরো আমাদের রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে যে ইতিহাসটা হয় সেটা কিন্তু রাজনৈতিক ইতিহাস। তারপর সামাজিক ইতিহাস, সমাজকে নিয়ে যে ইতিহাস, আমাদের সমাজ সভ্যতা নিয়ে যে ইতিহাস সেটা কিন্তু সামাজিক ইতিহাস। অর্থনৈতিক ইতিহাস, আমাদের দেশের অর্থনীতি বা ইন্টারন্যাশনাল অর্থনীতি যে ইতিহাস বা ইতিহাস রচিত হয়েছে সেগুলোকে কিন্তু অর্থনৈতিক ইতিহাস আমরা বলতে পারি। তারপর দেখো সাংস্কৃতিক ইতিহাস, দেশের সংস্কৃতি নিয়ে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কিন্তু আমরা বলবো কি বলো, সাংস্কৃতিক ইতিহাস বলবো। তারপর দেখো সাম্প্রতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস এগুলো হচ্ছে বিভিন্ন বিষয়বস্তুর উপর বিভাজন করে যে ইতিহাসটা রচিত হয়েছে, যে বিভিন্ন ধাপে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচনা করা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে বিষয়বস্তু ইতিহাস। তারপর দেখো ইতিহাসের বিষয়বস্তু এখন আমরা আলোচনা করব। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। আমরা কিন্তু এটা আগেও জেনেছি যে মানব সভ্যতার বিবর্তনে তার ধারার উপরে যে প্রবাহিত যে লিখিত দলিলটা সেটাই কিন্তু আসলে ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন, ঐতিহাসিক যে ভিকো তিনি মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে কি ইতিহাসের বিষয়বস্তু। দেখো মানব সমাজের কি বলেছে, মানব সমাজের মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি। দেখো মানব সমাজের যে আমরা যে মানুষ, আমাদের যে মানবীয় যে প্রতিষ্ঠানসমূহ, আমরা যে মানুষ হিসেবে আমরা আমাদের সমাজে চলার জন্য, আমরা বেঁচে থাকার জন্য যেসব জিনিসপত্রের সৃষ্টি করেছি সেই সৃষ্টিগুলোর কিন্তু উৎপত্তি যেখান থেকে হয়েছে সেটাই কিন্তু আসলে ইতিহাসের মূল কি বলো বিষয়বস্তু। ইতিহাস কিন্তু সেখান থেকেই রচিত হয়েছে, সেটাই কিন্তু ইতিহাসে আসলে কি করা হয়েছে বলো, আলোচনা কিন্তু করা হয়েছে। সুতরাং দেখো দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সব কিছুই কি দেখো ইতিহাসের অন্তর্ভুক্ত বিষয়। দেখো মানব সভ্যতার উন্নতিতে বা মানব সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছে। মানব সভ্যতা ডে বাই ডে যে ডেভেলপ হয়েছে, একটা ধাপের পর আরেকটা ধাপ যে এসেছে, সেই অগ্রগতিটা যে হয়েছে সেই অগ্রগতি কি বলো, সেই অগ্রগতির যে বিষয়, অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তার সব কিছুই কিন্তু কি দেখো ইতিহাসের অন্তর্ভুক্ত, তার সব কিছুই কিন্তু আসলে ইতিহাসের কি বলো বিষয়বস্তু। যেমন দেখো শিল্প সাহিত্য সংস্কৃতি। দেখো শিল্প সাহিত্য কিন্তু যদি আমি বলতে যাই আজ থেকে কিন্তু 50 বছর আগে 60 বছর আগে যে শিল্প সাহিত্য ছিল আমাদের, যে এগুলো কিন্তু এরকম ছিল না, এখনকার মতো ছিল না। তারপর দেখো যদি সাহিত্যের কথা বলি, সাহিত্য কিন্তু এক সময় রচিত হয়েছিল, এগুলো কিন্তু আমরা এখন অর্জন করছি, কিন্তু বর্তমান সময়ের সাহিত্যের সাথে কিন্তু পূর্বের যে সাহিত্য সেই সাহিত্যের কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে আসলে। তারপর দেখো সংস্কৃতিতেও সেম, সংস্কৃতি চর্চা কিন্তু আমরা করি, আমরা আমাদের বাঙালির সংস্কৃতি কিন্তু আমরা ধারণ করি, কিন্তু ঘটনা হয়েছে যে আমরা কিন্তু এক্স্যাক্ট যে সংস্কৃতিটা ছিল সেই সংস্কৃতিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে কিন্তু আপগ্রেশন হয়ে যাচ্ছে। সেই সংস্কৃতিটার জায়গায় ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটু মডিফিকেশন কিন্তু অবশ্যই হয়েছে। তারপর দেখো দর্শন, স্থাপত্য, রাজনীতি, ধর্ম, যুদ্ধ, আইন প্রভৃতি বিষয় সামরিকভাবে যা কিছু আছে, এই যে যেমন শিল্প সাহিত্য দর্শন সব কিছু যে রয়েছে এই সব কিছুই কিন্তু যা আগে চলে গেছে সেগুলো কিন্তু আমাদের ইতিহাসের বিষয়বস্তু। তারপর দেখো কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে। এগুলো কিন্তু কি করেছে আমাদের, এগুলো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু প্রভাবিত করেছে। আমরা কিন্তু যে যেমনটা তোমাদের বললাম যে চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু আমাদের ওই সাহিত্যেরই একটা আপগ্রেশন রূপে কিন্তু এখন আমরা আমাদের সাহিত্য চর্চা করি। ওই সংস্কৃতি ধরেই কিন্তু আমরা আসলে আমাদের সংস্কৃতি চর্চা করি আসলে। তো আমাদের ইতিহাসকে ধরেই কিন্তু আমরা চলছি। তারপর দেখো ইতিহাসের স্বরূপ,
আচ্ছা, ইতিহাসের স্বরূপ দ্বারা আমরা কি বুঝলাম? ইতিহাস জ্ঞান অর্জনের জন্য অন্যান্য শাখা থেকে আলাদা। ইতিহাস কি হচ্ছে তোমার জ্ঞান অর্জনের জন্য অন্যান্য যে সকল শাখা রয়েছে সে সকল শাখা থেকে কিন্তু ইতিহাস একদম আলাদা। এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিও কিন্তু কি ভিন্নভাবে কিন্তু এটাকে রচনা করা হয় এবং উপস্থাপনা করা হয়। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আমরা যদি ইতিহাসের বৈশিষ্ট্যগুলো ঠিকভাবে আলোচনা করি তাহলে কিন্তু আমরা কি পাবো বলো? তাহলে কিন্তু আমরা এর সম্পর্কে একটা সুন্দর গুরুত্বপূর্ণ কিন্তু একটা কি পাবো, ধারণা পাবো। প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই কিন্তু ইতিহাসের বৈশিষ্ট্য। দেখো কি বলেছে, যে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে, তথ্যগুলো কিন্তু আমরা যেগুলো নিব সেগুলো কিন্তু একদম সত্য হতে হবে এবং সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে কিন্তু আমরা ইতিহাসের আলোচনা করব। যদি একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে আমরা করি সেটা কিন্তু আসলে ইতিহাস হবে না, সেটা কিন্তু আমাদের বানোয়াট গল্প হয়ে যাবে, যে আমি মন চাইলেও যে কোনো কিছু একটা লিখে দিলাম এবং আমি বললাম এটা ইতিহাস, তাহলে কিন্তু আসলে হচ্ছে না। ইতিহাস কিন্তু সত্যনিষ্ঠ তথ্যের ভিত্তিতে আলোচনা করা হয়। দ্বিতীয়ত দেখো, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ সভ্যতার অগ্রগতির ধারাবাহিক অর্থনির্ভর বিবরণ। মানে ইতিহাসের যে আলোচনার যে বিষয় সেটা কিন্তু হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক কি অর্থনির্ভর বিবরণ। দেখো, মানব সভ্যতার যে অগ্রগতি হয়েছে সেটার কিন্তু ধারাবাহিক বিবরণ, এবং সেই বিবরণটা অবশ্যই কি হতে হবে, অর্থনির্ভর হতে হবে। অর্থনির্ভর মানে কি, সেটার একটা মিনিং থাকতে হবে। মিনিংলেস কোনো কথাবার্তা কিন্তু আসলে ইতিহাসের অন্তর্ভুক্ত না, অবশ্যই মিনিংফুল এবং কি অর্থবহ একটা ব্যাপার কিন্তু হতে হবে। মানব সভ্যতার ধারাবাহিকতার সাথে সেটা কি ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। তারপর দেখো, তৃতীয়ত কি, ইতিহাস থেমে থাকে না। ইতিহাস কিন্তু কখনো থেমে থাকে না। আজকে থেকে 100 বছর পূর্বে যেটা হয়েছিল সেটা কিন্তু আমাদের ইতিহাস ছিল, এবং স্বাধীনতা যুদ্ধও কিন্তু আমাদের ইতিহাস ছিল, এবং আজকের দিন থেকে কিন্তু আরো 100 বছর পূর্বে পর্যন্ত আজকের দিনের কিছু কিছু ঘটনা কিন্তু যেগুলো কি মনে রাখার মতো ঘটনা কিন্তু সেটা কিন্তু ইতিহাস হয়ে দাঁড়াবে। দেখো, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান। এটা কিন্তু গতিশীল, এটা কিন্তু চলতেই থাকবে। বহমান, এটা কিন্তু হতেই থাকবে। যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। যে কারণে কি বলো, প্রাচীন যুগ কখন ছিল ইতিহাসের, মধ্যযুগ কখন ছিল ইতিহাসের, এবং ইতিহাসের কখন আধুনিক যুগ, সেটা কিন্তু সন বা তারিখ বা ডেট দিয়ে কিন্তু তুমি বোঝাতে পারবে না। আসলে ডেট দিয়ে আসলে এটাকে বোঝানো সম্ভব না, কারণ কি ইতিহাস কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকবে। এবং এটাকে কি তুমি কি করতে পারবে না, এটাকে কখনো তুমি সন তারিখ বা নির্দিষ্ট কোনো ডেট দিয়ে কিন্তু তুমি এটাকে বাইন্ড করে দিতে পারবে না, যে এটা ইতিহাসের প্রথম যুগ, এটা ইতিহাসের মধ্যযুগ, এটা ইতিহাসের কি আধুনিক যুগ। এভাবে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না, কারণ এটা কিন্তু চলতেই আছে। তারপর দেখো, চতুর্থত কি, চতুর্থ হচ্ছে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ। ঘটে যাওয়া যে ঘটনা আমাদের সাথে যে ঘটে যায়, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর সঠিক বিবরণ কি, ধরো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা হলে সেটা সঠিক ইতিহাস, ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। দেখো, যে ঘটে যাওয়া একটা ঘটনা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া একটা ইতিহাস। যেমন দেখো, আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করি, তখন কিন্তু আমরা ছিলাম না, কিন্তু তখনকার কি হয়েছে, এই যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটার যে চিত্র ধারণ বা সেটার যে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র সেগুলো কিন্তু রয়ে গেছে, বা বিভিন্ন গ্রন্থ আকারে কিন্তু রয়ে গেছে, লিপিবদ্ধ আকারে কিন্তু রয়ে গেছে। সেগুলো কি আমরা দেখো, সেগুলো কিন্তু আমরা এখন জানতে পারছি, আমরা কিন্তু দেখতে পারছি। আমরা যদি জাদুঘরে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধেতে ব্যবহৃত অস্ত্রগুলো রয়ে গেছে, বিভিন্ন ঘরবাড়ি ধ্বংসাবশেষ, মানুষের পোশাক পরিচ্ছদ রয়ে গেছে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে ইতিহাস, আমরা কিন্তু সেটা পেয়েছি কি আমাদের ইতিহাস হিসেবে, এবং সেটা থেকে কিন্তু আমরা আমাদের ওই পূর্ববর্তী যে ঘটনাটা সেটার কিন্তু সাক্ষী আমরা হয়েছি, আমরা কিন্তু বুঝতে পেরেছি। তো দেখো, তবে কি হয়েছে, নিরপেক্ষ বর্ণনা না হলে, নিরপেক্ষ বর্ণনা যদি না হয়, সত্যতা যদি না থাকে ঘটনা, সেটা কিন্তু সেক্ষেত্রে ইতিহাসের অন্তর্ভুক্ত হবে না, সেটা কিন্তু ইতিহাস হিসেবে গ্রান্টেড কখনোই হবে না। তারপর দেখো, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাসের পরিসর বলতে আমরা কি বুঝি? দেখো, মানুষ কর্তৃক সম্পাদিত মানে কি, যে মানুষের দ্বারা সংগঠিত বা মানুষের দ্বারা হয়েছে এমন কোনো কিছু ইতিহাসের কি অন্তর্ভুক্ত। ইতিহাসের ভিতরে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু মানুষ দ্বারা সংগঠিত কোনো কিছু ইতিহাসের ভিতরে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানুষের চিন্তা, ভাবনা, পরিকল্পনা, মানুষের যে চিন্তা আছে, ভাবনা আছে, পরিকল্পনা আছে, কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, মানুষের চিন্তা ভাবনা কার্যক্রমগুলো কিন্তু দেখো কি একটা শাখা প্রশাখায় কিন্তু বিস্তৃত। মানুষ কিন্তু যে চিন্তাগুলো করে, ভাবনাগুলো করে এবং যেগুলো করে সেগুলো কিন্তু সবকিছুই একটা শাখা প্রশাখা রয়েছে, এবং এটা একটা বিস্তৃতভাবে কিন্তু থাকে। তো দেখো, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। মানুষের চিন্তাভাবনাগুলো যতদূর পর্যন্ত বিস্তৃত আমি তোমাদের বলেছি, মানুষের ইতিহাসের সীমাও কিন্তু আসলে কি দেখো ততদূর পর্যন্তই কিন্তু বিস্তৃত।
যেমন প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষ কর্মকাণ্ড ও খাদ্য সংগ্রহের মাধ্যমে কিন্তু কি ছিল বলো, সীমাবদ্ধ ছিল। তারা কিন্তু কর্মকাণ্ড এবং তাদের খাদ্য সংগ্রহ এবং খাদ্য গ্রহণের পর্যন্তই কিন্তু তারা কি সীমাবদ্ধ ছিল। তারা কিন্তু অন্য ধরনের রাজনৈতিক অরাজনৈতিক কোনো কাজকর্মে কিন্তু যুক্ত হতো না। তাদের প্রধান কাজই কি ছিল, যে খাদ্য সংগ্রহ করব, খাবো এবং আমরা বেঁচে থাকবো। তারপর কি হয়েছে দেখো, ফলে কিন্তু সে সময় ইতিহাসের পরিসরও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ডে বিস্তৃত ছিল। তখনকার ইতিহাস যে রচিত হয়েছে সেই ইতিহাসগুলো কিন্তু কি হয়েছিল দেখো, খাদ্য সংগ্রহ নিয়েই ছিল। কারণ তখনকার মানুষ কি এর থেকে বেশি তো কিছু করতোই না। তারা কি করতো, তারা জন্মগ্রহণ করতো, জন্মগ্রহণ করার পর তাদের মূল টার্গেটই ছিল কি, খাদ্য সংগ্রহ করা। তারা করতো কি, বিভিন্ন দলগতভাবে খাদ্য সংগ্রহ করতো, খাদ্য সংগ্রহ করে সে খাবার খেত। এবং সেটাই কি আমাদের তখনকার যদি ইতিহাসের কথা চিন্তা করি, তাহলে কিন্তু সেই সময়ের ইতিহাস আসবে কি, খাদ্য সংগ্রহ নিয়েই কিন্তু তখনকার ইতিহাসগুলো চলে আসবে। তখন কিন্তু আমরা, তারা কিন্তু অন্য কিছু করতোই না, তাহলে আমরা ওইখান থেকে ইতিহাস কোথা থেকে পাবো? আমরা কিন্তু ওই সময়ের ইতিহাসগুলো কি জানি, তারা দলগতভাবে খাদ্য সংগ্রহ করতে যেত। তারা কি করতো, পশু পাখির হাড় দিয়ে কি করতো, অস্ত্র তৈরি করতো, এবং সেই অস্ত্র দিয়ে তারা কি করতো, শিকারে বের হতো। এবং তারা কি করতো, তখন কিন্তু তাদের পোশাক সম্পর্কেও আমরা একটা ধারণা পেয়েছি যে তারা আসলে কি পরতো। প্রথম অবস্থায় কিন্তু তারা কিছুই পরতো না। পরবর্তী সময়ে তারা কি চিন্তা করলো, যে পশু পাখির ছাল বাকল দিয়ে তারা কি করবে, জামা কাপড় তৈরি করবে, গাছের বাকল দিয়ে জামা কাপড় তৈরি করবে, করেছে এবং কিন্তু তা ব্যবহার করেছে, এবং কি করেছে, পশু শিকার করে কিন্তু তা খেয়েছে। এরকম কিন্তু অনেক ইতিহাস আমরা জানি, কারণ তখনকার লোকজনের কাজকর্ম কিন্তু সীমাবদ্ধ ছিল এতটুকুর ভিতরেই। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে। দেখো, সময়ের সাথে সাথে কিন্তু আসলে কি হচ্ছে, মানুষেরও কিন্তু কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। মানুষও কিন্তু কি করেছে, আসলে কিন্তু ওই খাদ্য সংগ্রহ এবং খাবার গ্রহণের মধ্যেই কিন্তু মানুষ সীমাবদ্ধ নয়। মানুষ কিন্তু অনেক ধরনের কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করেছে, অনেক ধরনের ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে, এবং যুগের পর যুগ কিন্তু সেই পরিসর কিন্তু আসলে আরো বাড়ছে, এবং কি ইতিহাসও কিন্তু নতুন করে গঠন হচ্ছে। নতুন কিন্তু ইতিহাস আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। ফলে কি হচ্ছে, এটা আরো কি হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, আরো কি বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে ইতিহাস সন্ধানের জন্য আসলে। ফলে দেখো, ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিহাসের কিন্তু কি হচ্ছে, মানুষের যত কর্মকাণ্ডের ধারা বৃদ্ধি পাচ্ছে, ইতিহাসেরও কিন্তু শাখা প্রশাখা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিহাসও কিন্তু ধরো প্রথমে একটা গাছের মতো ছিল, তারপর কিন্তু ছড়িয়ে গেছে। ইতিহাসেরও কিন্তু এখন বিভিন্ন ডালপালা হয়ে গেছে আসলে। বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। ইতিহাসের যে সীমানা, মানুষের যে কর্মকাণ্ড বাড়ছে, সাথে সাথে কিন্তু ইতিহাসেরও সীমানা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 19 শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলেও মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ ও শিল্পকলা ইতিহাসে রচিত হয়ে থাকে। দেখো, 19 শতকে কিন্তু কি ছিল, 19 শতকে শুধু রাজনীতির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া কিন্তু আদার্স কোনো ব্যাপার কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত মোটেও ছিল না। তারপর থেকে আস্তে আস্তে কি হলো দেখো, যে মার্ক্সবাদ প্রচারের পর থেকে কিন্তু কি হয়েছে, অর্থনীতি আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু ইতিহাসের সাথে যুক্ত হয়েছে। সমাজ কিন্তু ইতিহাসের সাথে যুক্ত হয়েছে। শিল্পকলাও ইতিহাসের সাথে যুক্ত হয়ে রচিত হতে থাকে। তো দেখো, এভাবে কিন্তু আসলে ইতিহাসের শাখা প্রশাখাগুলো কিন্তু বিস্তৃত হতে থাকে। সীমানা কিন্তু আস্তে আস্তে ইতিহাসের বাড়তে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে, যার সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। এভাবে কিন্তু দেখো, ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে ইতিহাসের পরিসর কিন্তু বড় থেকে আরো বৃহত্তর হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আসলে ইতিহাসের পরিসরও যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন কিন্তু আসলে ইতিহাসও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে কিন্তু এ পর্যায়ে এসেছে। তো আমরা এখন দেখো কি জানলাম, যে ইতিহাসের প্রথম আমরা জানলাম ইতিহাসের বিষয়বস্তু, তারপর জানলাম আমরা ইতিহাসের স্বরূপ, তারপর জানলাম ইতিহাসের পরিসর। আসলে ইতিহাসের পরিসরটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। যে প্রাচীন যুগে একসময় কি হতো, যখন মানুষ শুধু খাদ্য সংগ্রহ করত, তখন কিন্তু আসলে ইতিহাসের বিষয়বস্তু ছিল মানুষের খাদ্য সংগ্রহ করা এই নিয়ে। কারণ কি, ইতিহাস কিন্তু মানুষের কর্মকাণ্ডের সাথে পরিপূরক, কর্মকাণ্ডের সাথে কিন্তু জড়িত, যে মানুষ কি ধরনের কর্মকাণ্ড করছে এবং ওইটার প্রেক্ষিতেই কিন্তু ইতিহাস রচিত হচ্ছে। তো দেখো, যে মানুষ কিন্তু তখন কি করতো, যে শুধু শিকার করতো এবং খাবার দাবার খেত। এরপরে কিন্তু ওই সময়ের ইতিহাসগুলো কিন্তু আমরা এরকমই জানি। আমরা কিন্তু আদিম যুগের মানুষের কিন্তু খাবার সংগ্রহ করা নিয়ে জানি, তারা কিভাবে শিকারে যেত, ধরো তোমার অস্ত্র বানাতো, কিভাবে পশুর হাড় দিয়ে অস্ত্র বানাতো এবং শিকার করে খাবার গ্রহণ করতো, সেটা কিন্তু আমরা জেনেছি। তারপর কিন্তু দেখো, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে যখন সমাজবদ্ধ হওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে কি মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, মানুষ অর্থনীতি বুঝেছে, অর্থ সম্পদ বুঝেছে, তখন কিন্তু আস্তে আস্তে এগুলোও কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেমন দেখো, 19 শতকের দিকে কি হতো, শুধু 19 শতকের দিকে
কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত ছিল শুধু রাজনৈতিক বিষয়বস্তু, তখন কিন্তু অন্য সকল বিষয় নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করতো না, শুধু কি করতো, রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করতো। এরপরে কি হলো, অর্থনীতি ও সমাজ নিয়েও কিন্তু ইতিহাস আলোচনা শুরু করলো। তো এভাবে কিন্তু ইতিহাসের আসলে পরিসরটা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আর তারপর দেখো যদি বলি যে একের পর এক কিন্তু বিষয়বস্তু ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়বস্তু অন্তর্ভুক্ততার কারণে কিন্তু ইতিহাস কি হয়েছে, ইতিহাস কিন্তু তার ব্যাপক পরিসর অর্জন করেছে এবং কি প্রচুর কিন্তু তার শাখা প্রশাখারও সৃষ্টি হয়েছে। তো এখন আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে আমরা জানবো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা আসলে ইতিহাস পাঠ করব, ইতিহাস পাঠ করে আসলে আমাদের কি কি সুবিধা হবে, কেন ইতিহাস পাঠ করার প্রয়োজন আমাদের জীবনে রয়েছে, সে ব্যাপারগুলো কিন্তু এখন আমরা জানবো। দেখো, মানব সভ্যতার বিবর্তন ও সত্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস। মানব সভ্যতার যে বিবর্তন হয়েছে একটা টাইম থেকে যে আমরা এই পর্যন্ত এসেছি, সেই বিবর্তন বা পরিবর্তনটাই কিন্তু হচ্ছে কি বলো, ইতিহাস। এ কারণে জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কিন্তু অসীম। মানে আমাদের যে জ্ঞান চর্চা এবং আমাদের যে জ্ঞান অর্জনের একটা ব্যাপার থাকে সেটা কিন্তু অসীম হচ্ছে ইতিহাস পাঠের মাধ্যমে। ইতিহাস পাঠ করলে কিন্তু আমরা একটা সত্য নির্ভর মানব সভ্যতার বিবর্তন আমরা কিন্তু জানতে পারবো, যে কোথা থেকে আমরা এই পর্যন্ত আসলাম এবং এখান থেকে ওইখান থেকে এই পর্যন্ত আসার যে মধ্যবর্তী সময়টা, সেই মধ্যবর্তী সময়টাতে আসলে কি কি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটেছিল, যেগুলো ইতিহাস আকারে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো জানলে কিন্তু আমাদের জ্ঞান অনেক বেশি পরিসর হবে, অনেক বেশি বিস্তৃত হবে, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। তারপর দেখো, ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝাতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠ কিন্তু মানুষকে কি করে, দেখো, অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করে। অতীতের পরিপ্রেক্ষিতে মানে অতীতে আমরা কিরকম ছিলাম এবং বর্তমানে আমরা কিরকম, সে অতীতে দাঁড়িয়ে কিন্তু তুমি চিন্তা করতে পারবে যে বর্তমানে তোমার ভিতরে কি কি চেঞ্জেস এসেছে। আমরা যদি অতীতের কথা চিন্তা করি, ধরো আমরা যদি আমাদের যুদ্ধ পূর্ববর্তী সময়ের কথা চিন্তা করি, যখন আমরা পরাধীন, সেই সময়ের কথা যদি আমরা চিন্তা করি, যে সেই সময় আমাদের উপর কি করা হতো, নানা রকম নিপীড়ন, অত্যাচার, শোষণ, নির্যাতন কিন্তু আমাদের উপর করা হতো। আমি যদি আজকের এই স্বাধীন জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমি মন চাইলেই কথা বলতে পারছি, মন চাইলেই গান করতে পারছি, মন চাইলেই আমি ঘুরে বেড়াতে পারছি, মন চাইলেই আমি আমার ইচ্ছা মতো আমার নিজের ভাষায়, আমার মাতৃভাষায় তোমাদের সাথে কথা বলছি, তো এইটা দেখো যে ওই সময় যদি আমি আমার নিজেকে চিন্তা করি যে ওই সময় আসলে কি হতো, ওই সময় অনেক ভয়ে ভয়ে থাকতে হতো, স্বাধীনভাবে কথা বলা যেত না, স্বাধীনভাবে গান করা যেত না, নিজের কবিতা লিখতে পারতাম না, সাহিত্য চর্চা করতে পারতাম না, যে কখন আবার অ্যারেস্ট করবে, কখন আবার তুলে নিয়ে যাওয়ার ভয় থাকবে, এরকম কিন্তু একটা ভয় থাকতো। তো ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বর্তমানে আমাকে চিন্তা করতে পারছি ইতিহাস পাঠের জন্য। আমরা এই ইতিহাস জানি বলেই কিন্তু আমরা এটা বলতে পারছি। তারপর দেখো, ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। ইতিহাস যদি পাঠ করি তাহলে কিন্তু আমরা নিজ দেশের ইতিহাস সম্পর্কে জানবো এবং কিন্তু আমরা আমাদের দেশের হিস্টোরিক্যাল ব্যাপারগুলো জানবো এবং কিভাবে আমাদের দেশ এ পর্যন্ত এসেছে সেটা তো জানবোই, সাথে সাথে কিন্তু আমরা এটাও বলে দিতে পারবো যে বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির ভিত্তিতে সামনে আমাদের দেশটা, আমার দেশের জন্য কি এটা মঙ্গলকর হচ্ছে না অমঙ্গলকর হচ্ছে, সেটাও কিন্তু আমরা বলে দিতে পারবো এই ইতিহাস পাঠের মাধ্যমে। সো ইতিহাস পাঠ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইতিহাস পাঠ কিন্তু আমাদের প্রত্যেকেরই ইতিহাস পাঠের সাথে জড়িত থাকা উচিত এবং এতে করে কি হবে, আমাদের দেশের জন্য মঙ্গলকর অমঙ্গলকর বিষয়গুলোও কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারবো এবং আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারবো। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। দেখো কি বলেছে, আমি যেটা বলেছিলাম তোমাদের, যে দেশ ও জাতির স্বার্থে, আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, ইভেন নিজের ব্যক্তি স্বার্থে মানে নিজ স্বার্থে কিন্তু ইতিহাস পাঠ খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিঃস্বার্থে কেন বলেছে, যে এটা কিন্তু তোমার জ্ঞানের পরিধি ব্যাপক পরিসর করে দিবে, তুমি কিন্তু অনেক জ্ঞানের অধিকারী হবে। তো মানুষ যখন জ্ঞানের অধিকারী হয় সে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যায় দেশ ও জাতির জন্য। তুমি নিজেই তো দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ থাকবে, সেছাড়া তুমি যদি ইতিহাস অন্তস্থ করো তোমার ভিতরে, তাহলে কিন্তু কি হবে, দেখো, তুমি কিন্তু তোমার দেশের মঙ্গলকর অমঙ্গলকর বিষয়বস্তুগুলো বুঝবে এবং তুমি কিন্তু দেশের জন্য একটা নীতি নির্ধারক হয়ে যাবে এবং কি জাতির জন্য কিন্তু, জাতির জন্য কোনটা কল্যাণকর এবং কোনটা অকল্যাণকর, কোনটা উচিত কোনটা অনুচিত, সেটা কিন্তু তুমি খুব স্পষ্ট ধারণা পাবে। এবং তাই বলে কি হবে, যে তোমার ইতিহাস জানা, তোমার ইতিহাস পাঠ কিন্তু দেশ ও জাতির জন্য খুবই মঙ্গলকর এবং দেশ ও জাতির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর দেখো, ইতিহাস পাঠে আমাদের আরও কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করব। দেখো কি বলেছে এখানে, যে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। এখানে কিন্তু তোমার জ্ঞান বৃদ্ধি করছে ইতিহাস, এবং তোমার আত্মমর্যাদা কি, তোমার নিজের ভিতরে যে তোমার মর্যাদা, তোমার নিজেকে চেনার যে মর্যাদা, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, সেটাও কিন্তু তোমার বৃদ্ধি করবে। সমাজে কিন্তু তোমার অন্যরকম একটা গ্রহণযোগ্যতা থাকবে আসলে, তুমি যদি ইতিহাস বিষয়ে অনেক ভালো জানো। দেখো এখানে কি বলেছে, যে অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। দেখো
অতীতের যে সত্যনিষ্ঠ ঘটনা সেগুলো যদি জানো, সেই ঘটনাগুলো তো সত্যি, সেগুলো জানা মানে কি ইতিহাস তোমার ভিতরে ধারণ করা। কারণ কি তুমি সত্য যে ঘটনাগুলো ছিল, সত্যনিষ্ঠ যে ঘটনাগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু তুমি আয়ত্ত করেছো এবং কি সেটা নিজের ভিতরে কিন্তু কি করেছো, ধারণ করেছো, এবং সেটা তা কি হয়েছে তোমার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করেছে। তারপর যদি দেখো, আর এই বিবরণ যদি হয় নিজ দেশ ও জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেখো এই এই জানার পরিধি, এই জানার যে ব্যাপারটা, সেটা যদি হয় তোমার দেশ নিয়ে, তোমার জাতি নিয়ে, এবং কি হয় তোমার সংগ্রাম নিয়ে যদি হয়, তখন কিন্তু হবে কি এটা কিন্তু একটা গৌরবময় ঐতিহ্যের বিষয় হবে, এবং সেটা কি হবে যে সেটা কিন্তু তোমাকে দেশপ্রেমেও কিন্তু ধাবিত করবে। তোমার ভিতরে কিন্তু দেশপ্রেমের একটা ব্যাপার আসবে। ধরো আমি আবারও যদি যুদ্ধের উদাহরণ দিই, তাহলে দেখবে যে যুদ্ধের সময় বা ভাষা আন্দোলনের কথা যদি বলি, যে শুধুমাত্র মায়ের মুখের ভাষা আমাদের বাংলা ভাষা, সেই ভাষায় কথা বলার জন্য, সেই ভাষায় কথা বলার আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে লোভ বলতে পারো আমাদের ছিল, আমরা যে পরিমাণ ভালোবেসেছি আমাদের ভাষাকে, সেই ভাষার জন্য আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু উর্দুকে কখনোই আমাদের রাষ্ট্রভাষা হিসেবে কিন্তু আসলে মেনে নেইনি। আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু বাংলাকেই আমাদের রাষ্ট্রভাষা বলে মেনেছি, এবং কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি যে বাংলাই হবে কি বলো আমাদের রাষ্ট্রভাষা, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে কার্যক্রম কিন্তু তখন পরিচালনা করেছি। আমরা কি করেছি, তখন কিন্তু আমরা প্রচুর আন্দোলন করেছি, প্রচুর সংগ্রাম করেছি। তখন আমাদের উপরে কি করা হতো, অত্যাচার করা হতো। তো এই 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল, যে ভাষার দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রামে কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু সবাই যোগ দিয়েছিল, এবং সেখানে কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই বলে কিন্তু সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং তখন কি হয়েছিল, তারা জানতো যে তাদের জন্য সামনে কিন্তু কি করছে, বিপদ উপেক্ষা করছে, এবং যখন রাইফেলের গুলি ছোড়ে পাকিস্তানি বাহিনীরা, তখন কিন্তু তারা নিজের বুক পেতে দিয়েছিল ভাষার জন্য। তো এটা কিন্তু বিশ্বে কিন্তু খুবই বিরল একটা ঘটনা, এবং সেই ঘটনা থেকেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। এটা কিন্তু আমাদের দেশের একটা ইতিহাস, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটাকে পালন করা হয় আমাদের জন্য। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা গর্বের বিষয়। তো দেখো এই ইতিহাসটাই যখন আমরা পড়বো, তখন কিন্তু আমাদের ভিতরে, নিজেদের ভিতরেও দেশপ্রেম চলে আসবে, যে তখন যদি আমরা থাকতাম তাহলে হয়তো বা আমরাও তো অংশগ্রহণ করতাম, আমরাও তো আমাদের ভাষাকে টিকিয়ে রাখতে চাইতাম। তো এরকম কিন্তু একটা দেশপ্রেম তোমার ভিতরে অটোমেটিক্যালি কি হয়ে যায়, চলে আসে। একই সঙ্গে কি করে, যে আত্মপ্রত্যয়ী করে, তোমাকে নিজের প্রতি তোমার ভরসা যোগায়, নিজের প্রতি তোমার কনফিডেন্ট লেভেলটা বাড়িয়ে দেয়, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। যেমনটা বললাম, তোমার কনফিডেন্ট লেভেল কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, জাতীয়তা বোধ ও জাতি সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। তোমার যে ভিতরে যে তোমার জাতীয়তা বোধ, তোমার জাতির প্রতি যে তোমার সংগ্রাম, তো সম্মান, তোমার দেশের প্রতি যে তোমার সংগ্রাম, সম্মান এবং দৃঢ়তা বোধ, সেটা কিন্তু তোমাকে আসলে ইতিহাস পাঠ কিন্তু আসলে তোমার এটা বাড়িয়ে দেয়। তারপর আমরা দেখব যে আর কি কি করে ইতিহাস, কিন্তু তোমার সচেতনতা বৃদ্ধি করে। দেখো ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। ইতিহাস সম্পর্কে যদি জ্ঞান থাকে, তুমি কিন্তু আলটিমেটলি একজন সচেতন নাগরিক হিসেবে থাকবে। তুমি কিন্তু সবই জানো আসলে, তোমার দেশের কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তোমার দেশ হয়েছিল, কিভাবে তোমার দেশের সকল বিষয়বস্তু পরিচালনা করা হয়েছে, কে কোন সময় আসলে কি কাজটা করে আসলে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল, দেশের মানুষের ভালোবাসা পেয়েছিল, সেই ব্যাপারগুলো যদি তুমি যখন জানো, তাহলে কিন্তু কি হবে, তোমার ইতিহাস জ্ঞান কিন্তু তোমাকে সচেতন করে তুলবে। উত্থান, পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। যেভাবে তোমাকে বললাম যে আমাদের দেশে কিন্তু কি হয়েছিল, অনেক সময় অনেক ব্যক্তির উত্থান হয়েছিল, অনেকের পতন হয়েছিল, আমাদের দেশের উত্থান হয়েছিল, পতন হয়েছিল, কি করে আমাদের দেশ এগিয়ে গেল, কি কারণে আমাদের দেশ কিছু বছর পিছিয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলো যখন আমাদের জানা থাকবে, তোমারই ধরো জানা থাকবে যে কি করলে তোমার উত্থান হতে পারে, কি করলে তুমি পতনের দিকে যেতে পারো, এই ব্যাপারগুলো যখন তুমি জানবেই, তখন কিন্তু তুমি আসলে কি থাকবে, সচেতন থাকবে, খুবই সচেতন থাকবে, এবং তোমার কিন্তু পতনটা খুব সহজেই কিন্তু হবে না। তুমি কিন্তু খুব সহজে নিজেকে ধরে রাখতে পারবে নিজের জায়গায়। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দেখো এই যে এটাই বললাম তোমাকে, এটা হওয়ার পরে কিন্তু তুমি তোমার কর্মের প্রতি কিন্তু সচেতন থাকবে। তুমি জানো তোমার কর্মক্ষেত্রে আসলে কি ধরনের কাজ করা উচিত, কি ধরনের কাজ করা উচিত না, কি কাজ করে কখনকার পতন হয়েছে এবং কখনকার উত্থান হয়েছে, সেই বিষয়বস্তু সম্পর্কেও কিন্তু তুমি খুব ভালোভাবেই জানো। সুতরাং তোমার কিন্তু এখানে পতনের কোনো চান্সই নেই বলতে গেলে। তারপর দেখবো আমরা দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। দৃষ্টান্তের সাহায্যে আসলে ইতিহাস আমাদের কি কি শিক্ষা দেয় সেটা আমরা জানবো। ইতিহাস ব্যবহারিক গুরুত্ব, ইতিহাসের কি দেখো ব্যবহারিক গুরুত্ব কিন্তু একদম অপরিসীম। ইতিহাসের ব্যবহারিক গুরুত্বের শেষ নাই বললেই চলে, যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ইতিহাসের ব্যবহার করে থাকি। ইতিহাস পাঠের ফলে যে আমাদের যে জ্ঞান অর্জন হয়, সেটার কিন্তু ব্যবহার আসলে আমরা করে থাকি। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। অতীত ঘটনার দৃষ্টান্ত থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি যে কি হয়েছিল তখন, এবং এটা থেকে আমরা এখন কি করতে পারি, কি করলে আমাদের জন্য
এখন মঙ্গলকর হবে, এই শিক্ষাটা কিন্তু আমরা অতীত ঘটনা থেকে নিতে পারি। ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাসের যে শিক্ষা, ইতিহাস থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেটা কিন্তু আমরা বর্তমান আমাদের বিভিন্ন কাজে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। যেমন কনফিডেন্ট কিন্তু আমরা থাকতে পারি, যে আমাদের যুদ্ধের সময়, যদি আমি আবারও যুদ্ধের কথা বলি তোমাদেরকে, যে যুদ্ধের সময় কিন্তু সবাই কিন্তু খুব মনোবল কিন্তু খুব দৃঢ় ছিল, সেটা কিন্তু আমাদের যুদ্ধে জেতার জন্য একটা অন্যতম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেটাও কিন্তু আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, যে আমাদের প্রত্যেকটা কাজে কি কনফিডেন্ট থাকা উচিত, আমাদের আত্মবিশ্বাসটা থাকা খুবই জরুরি। এটা কিন্তু ইতিহাস পাঠে আমাদের ভিতরে চলে আসে। ইতিহাসের দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। আসলে দেখো, ইতিহাসের দৃষ্টান্ত কিন্তু আমাদের অনেক বিষয়ে শিক্ষা দেয়, আমাদের কিন্তু শিক্ষিত করে তুলছে, আমাদের কিন্তু নানা রকম জ্ঞান কিন্তু আমাদের ভিতরে ঢেলে দিচ্ছে। এজন্য দর্পণ কি আসলে বলো তো? দর্পণ মানে হচ্ছে আয়না, আয়না যেটাই আমরা নিজেদেরকে নিজেরা দেখতে পারি। তো ইতিহাসকে আসলে কি বলা হয় বলো? শিক্ষণীয় দর্পণ বলা হয়। শিক্ষার যে দর্পণ, শিক্ষার আয়না, মানে তুমি কিন্তু আসলে ইতিহাসের পাঠের মাধ্যমে কিন্তু নিজে খুব বেশি শিক্ষিত হতে পারছো, এবং তোমার সামনে কিন্তু একটা কি শিক্ষার আয়না রয়েছে, এরকম একটা ব্যাপার আসলে ইতিহাস। তো আজকে আমরা যে ব্যাপারগুলো পড়লাম সেগুলো হচ্ছে আমরা ইতিহাসের প্রকারভেদগুলো জানলাম, যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাস কত প্রকার। তা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। তারপর বিষয়বস্তু ইতিহাসকে 5 ভাগে ভাগ করা যায়। তারপর ইতিহাসের আরও বিষয়বস্তু রয়েছে। ইতিহাসের স্বরূপ আলোচনা করেছি হচ্ছে ইতিহাসের পরিসর, ইতিহাসটা কিভাবে আসলে ছড়িয়েছে, কিভাবে বিস্তৃত হয়েছে। তারপর যতটুকু পড়লাম সেটা হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কিন্তু আমরা পড়লাম। তারপর কিন্তু দেখো যে এর মাধ্যমেই কিন্তু এই অধ্যায়টা আমাদের শেষ হলো। আমরা কিন্তু জানতে পারলাম কি, ইতিহাসের পরিচিতি সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানতে পারলাম। একটা অধ্যায় কিন্তু শেষ করে আমরা ইতিহাসের পরিচিতি জানলাম। প্রথমেই আমরা কি জানলাম? প্রথমে আমরা জেনেছি যে ইতিহাসের পরিচয়, তারপর কিন্তু আমরা জেনেছি ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, কি ধারণা দেয় আমাদের। তারপর কিন্তু আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে জেনেছি, ইতিহাসের লিখিত উপাদান সম্পর্কে জেনেছি, অলিখিত উপাদান সম্পর্কে জেনেছি। তারপর কিন্তু জেনেছি ইতিহাসের প্রকারভেদ, আসলে কত প্রকার হয় ইতিহাসের বিষয়বস্তু জেনেছি, ইতিহাসের স্বরূপ জেনেছি, ইতিহাসের পরিসর সম্পর্কে আলোচনা করেছি, এবং সর্বশেষে যেটা জেনেছি সেটা হচ্ছে ইতিহাসের প্রয়োজনীয়তা কিন্তু আমরা জেনেছি। কালকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা অনুশীলনী আলোচনা করব। তো এর মধ্যে তোমরা কি করবে, এই ইতিহাসের যে টোটাল যে অধ্যায়টা হচ্ছে তোমার ইতিহাসের পরিচিতি, এটা খুবই ভালোভাবে পড়বে। এখানে কিন্তু আমরা পড়িয়ে শেষ করলাম, তোমাদেরকে বোঝালাম। এখন যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা কি করবে বলো? কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কি করবে, যে তোমাদের যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেই বিষয়টুকু লিখে দিবে, যে এটা আমার বুঝতে অসুবিধা হয়েছে, এটা আরেকবার বুঝিয়ে দেন আমাদেরকে। তো আমরা কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। বন্ধুদের সাথে শেয়ার করার ফলে কি হবে, এটা তো আমাদের একটা ফ্রি মাধ্যম, তোমরা কিন্তু ফ্রি এই সুযোগ সুবিধাটা পাচ্ছ আমাদের থেকে। তো তোমার বন্ধুও পাক, সমস্যা কি? সেই সাথে সাথে যেটা করবে, যে তোমরা চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নিবে। এতে করে কি হবে, আমরা তো শুধু ইতিহাসই পড়াই না, আমরা সায়েন্স, কমার্স, আর্টস সকল সাবজেক্টের সকল বিষয়বস্তু কিন্তু তোমাদেরকে পাঠদান করি। তো সেক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু সকল বিষয় সম্পর্কে অবগত হতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো চ্যানেলটিতে বেল আইকন টিপ দিলে কি হবে, যে বেল আইকনটি দিয়ে দিলে হবে, তুমি যখন তোমার যেই ক্লাস, তোমার কিন্তু ইউটিউবে ঢুকলেই কিন্তু প্রথমে আমাদের কয়েকটা ক্লাস তোমরা পেয়ে যাবে, আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। এতে করে কিন্তু তোমরা তখনই সেটা দেখে কিন্তু ওইটা ব্যাপারটা আয়ত্ত করে নিতে পারবে। তোমরা আরও যেটা করবে সেটা হচ্ছে ফেসবুকে ব্যাপারটা শেয়ার করে দিবে, তাহলে কি অনেকেই জানতে পারবে আমাদের এই ক্লাস সম্পর্কে, আমাদের এই যে এখানে যে ফ্রি তোমাদের পাঠদানের একটা ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু সকলেই অবগত হতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।